বিকেলের ম্লান আলোয় এক আকাশ পরিমাণ বিষণ্ণতা জেগে বসেছে মেয়েটার মুখে। রোশনি আর তন্নি টেবিলের অপর পাশে মেয়েটার মুখোমুখি বসে আছে। এই মুহূর্তে মেয়েটার মুখে কোনো কথা নেই, শুধু ফ্যাল করে চেয়ে আছে রোশনিদের দিকে। রোশনি হাতের ফোনটা টেবিলে রাখতে রাখতে বলে, মুন্না ভাইয়ার সাথে তোমার কতদিনের সম্পর্ক? মেয়েটা মিনমিনে স্বরে বলে, বছর খানেকের। একটা সংসার মেয়েরা কত যত্ন নিয়ে সাজায় সেটা অন্তত তোমাকে বোঝাতে হবে না? তারপরও একটা গোছানো সংসার এইভাবে ভেঙে দিলে কেন? মেয়েটা বিষণ্ণ মুখেই বড্ড অবাক হয়ে তাকিয়ে বলে, আমি সংসার ভেঙেছি? রোশনি সামান্য হেসে বলে, আমার আপাকে মানসিক নির্যাতন করে বাড়ি থেকে বের করতে না পেরে মারধর পর্যন্ত শুরু করেছিল। সুখের একটা সংসার ভেঙে গুড়িয়ে গিয়েছে। আমার আপার জীবনটা এলোমেলো করে দিয়েছে। আমার আপার তো কোনো দোষ ছিল না। দুজনে মিলে এমনটা না করলেও পারতে। একটা ছেলের বিয়ে হয়ে গিয়েছে শুনেও এই খেলাটা না খেললেও হয়তো পারতে। মেয়েটা অসহায় চাউনি নিয়ে বলে, তোমাদের কোথাও একটা ভুল হচ্ছে। আমি সত্যি এত কিছু জানতাম না। যখন আমি হসপিটালে মৃত্যুর দুয়ারে ছিলাম, মুন্না আমাকে বলেছিল ওর বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু ডিভোর্স হয়ে গিয়েছে, সে একা থাকে। আমি সত্যি এসব কিছুই জানতাম না। রোশনি পুরো ঘটনাটা মেয়েটাকে বলে। মেয়েটা থমকে যায়। পুরো কাহিনী বলা শেষ হলে তন্নি বলে, আফিয়া আপু চাইলে অনেক কিছুই করতে পারত, কিন্তু জানি না কেন আপু সব সহ্য করে নিল, চুপচাপ সরে আসলো। মুন্না ভাইয়ের উপরে আইনের কোনো ব্যবস্থাও নিতে দেয়নি, শুধু বলেছে যাকে ভালোবাসে তাকে নিয়ে সুখী হোক। আসলে আপু এতটাই সহ্য করেছে যা অকল্পনীয়। অন্যায় করেছে মুন্না ভাই, আর মুখ বুঝে সহ্য করে এসেছে আফিয়া আপু। এই মানুষটাকে নিয়ে যত বলবো কম হয়ে যাবে। রোশনি কিছুক্ষণ চুপ থেকে বলে, তুমি একটা ডিভোর্স বেইমান ছেলেকে কি আসলে ডিজার্ভ করো? মান সম্মান অন্যরকম একটা জিনিস। আশা রাখি তুমি বুদ্ধিমতী একটা মেয়ে, আবেগ দিয়ে না ভেবে মস্তিষ্ক দিয়ে ভেবে সিদ্ধান্ত নেবে। শুধু এতটুকুই বলবো, তোমার ক্ষতি চাই না, যেটা তোমার ঠিক মনে হবে করো, কিন্তু অন্যায়কারীদের সাপোর্টার হয়ে থেকো না। তাদেরও কিছু বুঝতে দিও। সব কিছু আবেগ দিয়ে চলে না, বিবেকটাও সাথে কাজে লাগাতে হয়। ভালো থেকো, নিজের সবটা সুন্দর করে শক্ত মনে গুছিয়ে নিও, নিজের মনের কাছে স্বচ্ছ থেকো। রোশনি আর তন্নি মেয়েটার থেকে বিদায় নিয়ে চলে আসে। রোশনি এতদিন মেয়েটাকে কত অদৃশ্য গালি দিয়েছে, আজ নিজের কাছে খারাপ লাগছে। আসলে আমাদের জানার বাইরেও অনেক কিছু থাকে। নিজের মতো করে কত কিছু ভেবে নিই, কিন্তু সব কি আর ঠিক হয়? মেয়েটার জন্য আজ মায়া হচ্ছে। মিথ্যার ভিতের ওপরে দাঁড়িয়ে থেকে কি ভালোবাসা হয়? হয় না। তাই মুন্নার জীবনের সুতাও এখন কোথায় থেকে কোথায় যাবে কেউ জানে না। শেষটুকু দেখার সৌভাগ্য সবার হোক। রোশনি মনে মনে কথাগুলো ভেবে রাস্তা ক্রস করতে যাচ্ছিল, তার আগেই তন্নি রোশনির হাতটা ধরে ফেলে। রোশনি থমকে দাঁড়িয়ে যায়, তাকিয়ে দেখে পরপর দুটো বাস। কি একটা অন্যমনস্ক হয়ে হাঁটছিল। তন্নি নিজের হাতের মুঠোয় রোশনির হাতটা নিয়ে চোখ পাকিয়ে রাস্তা ক্রস করলো। রোশনি রহস্যময় হাসি হেসে বলে, বাবা এত দায়িত্ববান আমার প্রতি, কি ব্যাপার? ভাবি টাবি সত্যি হবি নাকি? তন্নি ভুরু কুচকে তাকায়। রোশনি শব্দ করে হেসে ফেলে। তন্নি নিজের হাতের মুঠো থেকে রোশনির হাতটা একটু জোরেই ছেড়ে দিয়ে বলে, চোখ বন্ধ করে রাস্তা পার হয়ে যা। অভিমান করো কেন ভাবি? মনে করো ননদ ভীষণ বোকা? খুব বেশি হচ্ছে কিন্তু রোশনি। তন্নি এইদিকে লজ্জায় মরে যাচ্ছে। রোশনি আর একটু মজা নিতে চাচ্ছিল, কিন্তু তন্নির মুখের দিকে তাকিয়ে আর মজা নেওয়ার ইচ্ছে হলো না। এখন তন্নির সাথে মজা নেওয়ার ইচ্ছে স্বাভাবিক করা প্রয়োজন। তাই তন্নির দিকে তাকিয়ে বলে, তোকে আমার ভাইয়ের জন্য খুব পছন্দ হয়েছে বুঝলি। এত মিষ্টি ভাবি কি পাওয়া যায় বল? তুই বল, পাওয়া যায়? কিন্তু দেখ আমি পেয়েছি। আমি খুব 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 খুশি। ছি, তুই কি বেয়াদব হচ্ছিস? রাস্তাঘাটে সুন্দরী মেয়ে দেখলে ইফটিজিং করিস। সব দোষ মিশান ভাইয়ের, তোকে আস্ত বেয়াদব হতে সাহায্য করেছে। একদম লজ্জা নেই। রোশনি মুখ টিপে হেসে বলে, ওই মানুষের জন্য এতটুকু সভ্য আছি সোনা?
তা না হলে তোমাকে কবেই উঠিয়ে নিয়ে বিয়ে করে নিতাম, বুঝলা? শুধু শয়তানি। সন্ধ্যা হয়ে গিয়েছে, আমার যেতে হবে। মা একা কি করছে কি জানি। আচ্ছা, পৌঁছে দিই, চল। রোশনি গাড়িতে করে তন্নিকে আগে পৌঁছে দিল, তারপর সোজা বাড়িতে গেল। বাড়িতে গিয়েই দৌড়ে মৌসির কাছে গিয়ে পুরো ঘটনাটা শেয়ার করলো। এই মানুষটাকে সবকিছু না বললে তার জানি দিনটাই ভালো যায় না। মৌসি খুব মনোযোগ দিয়ে শুনলো। তারপর মেয়েটার জন্য তারও খুব মন খারাপ হলো। মৌসির ইচ্ছে করছিল মেয়েটার সাথে দেখা করতে। আসলে মেয়েটা কি নরম মনের, না নিজেকে মানিয়ে গুছিয়ে নেওয়ার মতো ম্যাচিউরিটি হয়েছে, না সরল মনেই সবটা রঙিন চোখে দেখবে। মৌসির নানা রকম ভাবনার মস্তিষ্কে আঁকিবুকি করে চলেছে। কি হবে সে জানে না, তবে কিছু ভাবনা মস্তিষ্কে ঘুরপাক করতে লাগলো। মিশান গত পরশু দেশে এসেছে। দুই বাড়িতেই এখন উৎসব মুখর পরিবেশ, সবার মুখে স্বচ্ছ হাসি। গতকাল রাতে সবাই একসাথে বসে বিয়ের দিন ঠিক করেছে। সামনের সপ্তাহে বিয়ের দিন ফেলা হয়েছে। মোটামুটি কেনাকাটা মিশান আসার আগে থেকেই শুরু করা হয়েছিল, তাই খুব একটা ঝামেলার মধ্যে পড়তে হলো না। মৌসির দুই বাড়িতেই ছুটাছুটি করতে হচ্ছে। একবার তার চাচিমা ডাকছে, তো আর একবার রোশনির কোনো প্রয়োজনে ছুটে আসতে হচ্ছে। হলুদের আগ পর্যন্ত কেনাকাটা চলতে থাকলো। এইদিকে মিশা নিজের মতো করে একটুও সময় পাচ্ছে না। রোশনিকে হাতের কাছে পাওয়া যাচ্ছে না। সারাদিনে অল্প একটু ফোনে পেলেও রোশনির কথা, বিয়ের আগে সামনাসামনি কথা হচ্ছে না। মিশানের এইদিকে হাঁসফাঁস লাগছে। এতদিন পর এসেছে, তাকে পাত্তাই দিচ্ছে না। এইটা কোনোভাবে মিশান মানতে পারছে না। এতটা হিংসুক মিশানের প্রতি কিভাবে হতে পারছে রোশনি? সারাদিনে এইটা ভেবেই মিশান উঠতে পারছে না। এখন নতুন জামাই হচ্ছে, হুট করে ওই বাড়িতে চলে যাওয়াও যায় না। তাই দাঁতে দাঁত চেপে কয়টা দিন অপেক্ষা করা ছাড়া উপায় দেখছে না সে। এইভাবেই দিন গড়িয়ে আসে। আজ মেহেদি অনুষ্ঠান। মাফিনরা 2 দিন আগেই চলে এসেছে। তন্নি আর তন্নির মা আজ সকালে এসেছে। বাড়ি ভর্তি মেহমান। মিশনের নানা বাড়ি থেকেও অনেক আত্মীয় এসেছে। মৌসির বাবা ও গতকালকে ফ্লাইটে দেশে এসেছেন। লুবনারা আসতে পারলে পরিপূর্ণ হয়ে যেত, কিন্তু ছোট বাচ্চা নিয়ে এখন দেশে আসা সম্ভব নয়। কিছুদিন আগেই এসে ঘুরে গিয়েছে। লানা ফেরত ছুটি নেই, তাই সবকিছু মিলিয়ে সম্ভব হয়নি। দুই বাড়ির ছাদেই প্যান্ডেল ঘেরা হয়েছে। দুই বাড়ি ঝলমলে আলোয় ভরে উঠেছে পুরো এরিয়াটা। আফিয়ার পড়াশোনাটাও কয়েকটা দিনের জন্য ইতি টেনেছে। বাড়ি ভর্তি মেহমান আর বিয়ে বাড়ি বলে কথা, এর মধ্যে পড়াশোনার কিছুই মাথায় থাকবে না। তাই আফিয়াও উচ্ছ্বাস নিয়ে সামিল হয়েছে বিয়ের আয়োজনে। হলুদের ডেকোরেশন কেমন হবে সবটা মৌসি আর আফিয়া ঠিক করেছে। পার্লার থেকে বিউটিশিয়ান এসে বসে আছে মেহেদি পরানোর জন্য। এইদিকে রোশনি ওয়াশরুমে ঢুকেছে, তো তার আর বের হওয়ার খবর নেই। পরে আফিয়া গিয়ে দরজা নক করার পর দরজা খোলে। এত সময় ধরে ওয়াশরুমে কি করছিলি? ওয়াশরুম থেকে তো কখন চলে এসেছি, ফোনে কথা বলছিলাম। কার সাথে? মিশান কল করেছিল। আফিয়া তখন বুড়ো কুচকে তাকায়। সবাই তার জন্য অপেক্ষা করছে আর সে ফোনে কথা বলায় ব্যস্ত। উপর একটু বুড়ো কুচকেলেও আফিয়া মনে মনে খুশি হলো। সুন্দর সম্পর্ক দেখলে তার ভীষণ ভালো লাগে, নিজের মধ্যেই শান্তি অনুভব করে। মেহেদি পরানো অনুষ্ঠানটা ড্রয়িং রুমেই করবে। ড্রয়িং রুমে ডেকোরেশন করা হয়েছে আর ছাদে হলুদের ডেকোরেশন চলছে। বাড়ির প্রত্যেকটা রমণীর হাতে মেহেদি পরানো হয়েছে। তহমিনা চৌধুরী মেহেদি পড়তে চাচ্ছিলেন না। তাজিনের মেজমা আর ছোট মা দুজন দুপাশে বসে জোর করে মেহেদি পড়তে সাহায্য করেছে। ওনাদের কথা বড় আপা না পড়লে তারাও পড়বে না, অগত্যা পড়তেই হলো। এইটা নিয়ে তাজিনের মেজো চাচ্চু অনেক রসিকতাও করলেন। হাসি আনন্দে কাটতে লাগলো সময়। পিচ্চিগুলোর হাতে তন্নি আর মাফিন মেহেদি পরিয়ে দিয়েছে। মেহেদি অনুষ্ঠানে নৌসিনরাও একসাথে মেহেদি পড়েছে। আলাদা করে ওই বাড়িতে আর মেহেদি অনুষ্ঠান করেনি। প্রত্যেকের হাতে মেহেদি পরানো শেষ হলে তিয়ান ফটোশ্যুট করে। ফটোশ্যুটের দায়িত্বটা তিয়ানকেই দেওয়া হয়েছে। তন্নি রোশনির পাশে বসে আছে। তিয়ানের চোখ জোড়া তন্নির দিকেই নিবদ্ধ। এই যে সবার সামনে লুকিয়ে লুকিয়ে প্রিয়তমাকে দেখা, সুযোগ বুঝে দুষ্টু হাসি ঠোঁটে ঝুলিয়ে উড়ন্ত চুমু ছুঁড়ে দেওয়া, সবার অগোচরে প্রেমিকার চোখ রাঙিয়ে তাকানোটা, উফ, এইগুলো তিহান বেশ উপভোগ করে। সদ্য প্রেমে পড়ার অনুভূতির মতো আজও তাদের প্রেমের সেই অনুভূতিটা টের পায় দুজনেই। এই লুকোচুরি প্রেমে বেশ মজা। সবচেয়ে বেশি মজা প্রিয়তমাকে লুকিয়ে দেখার মজা। একটু ভয়, একটু লজ্জা, লোকে মুখে কানাকানি, একটু সাবধান হয়ে চলা, সবই যেন তিহান তন্নির প্রেমে মিলেমিশে আছে।
কিন্তু এর মাঝেও একটা মজার কাহিনী হলো, তিহান জানে একমাত্র আফিয়া ছাড়া তাদের সম্পর্কের ব্যাপারে কেউ জানে না। এইদিকে আফিয়া ছাড়াও মৌসি, তাসিন, রোশনি, নওশিন সবাই জানে, শুধুমাত্র বড়রা বাদে বাকি সবাই মোটামুটি জানে। তিহান তন্নি লুকিয়ে প্রেম, চোকাচুকি, সবার সামনে দূরে দূরে থাকা, তিহানের পাশে না ঘেঁষে আসা, এইগুলো মৌসিরা উপভোগ করে, দেখেও না দেখার ভান ধরে থাকে। পরিবারের সবাই একত্রে বাস করলে মজাটা একটু বেশি হয়। আর মৌসি কাজ থেকে বেরিয়ে এসে পুরোপুরি সাংসারিক জীবনযাপন শুরু করে দিয়েছে। সেই ছেলে মানুষই আর নেই। এখন সে দুর্দান্ত রান্না করে, পরিবারের সবাই খোঁজ রাখে, নাস্তা বানিয়ে খাওয়ায়। সব মিলিয়ে খুব সুখী এক পরিবার। পরের দিন ছাদের এক কোণে রোশনির ফটোশ্যুট চলছে, আর ডেকোরেশনের মেন জায়গায় হলুদের জিনিসপত্র রাখা হয়েছে। এইদিকে তাসিনের অর্ধেক বেলা বাইরের কাজ সামলাতে গিয়েই হয়ে যায়। বিকেলের দিকে একটু সময় দিতে পারে। তাসিন খুব খেয়াল করে দেখেছে, বাড়ির কোনো অনুষ্ঠান শুরু হলে তার কাজের চাপ যেন বাড়ে। বাড়ির সবার সাথে সময় কাটাতে ইচ্ছে করলেও গুছিয়ে উঠতে পারে না। এইদিকে মৌসি বেশ কয়েকবার কল দিয়েছে, তাসিন একবারও রিসিভ করতে পারেনি। দ্রুত কাজ গুছিয়ে নিয়ে বের হয়। গাড়িতে উঠে মৌসিকে কল ব্যাক করে। মৌসি ফোন রিসিভ করে তাসিনকে বলে, কোথায় তুমি? এই তো আসছি। ফুলের মালা নিয়ে এসো তো, খোপাই দিব। সবার জন্য আনতে হবে? আরে না, নৌসিনরা সবাই ডেকোরেশনের ওখান থেকে নিয়েছে, আমারটা হচ্ছে না। কোন ফুলের টানবো? তোমার যেটা ভালো লাগে নিয়ে আসো। এখন রাখছি, দ্রুত আসো। ঠিক আছে বলে তাসিন কল কেটে দিল। পথে একটা ফুলের দোকান দেখে গাড়ি সাইড করতে বলে রজনীগন্ধা আর গোলাপের কাঁথা 2টা মালা নিল। তাসিন বাড়ি ফিরে রুমে গিয়ে মৌসির হাতে পলিথিনটা দিয়ে পাঞ্জাবির বোতাম খোলে। মৌসি ফুলগুলো বের করে বলে, 2টা নিয়ে এসে খুব ভালো করেছো। আফিয়া আপুকে দিয়ে আসি। ডেকোরেশনের ওখানকার একটা মালা আপুর ভাগে পড়েছিল, আপু আমাকে দিতে আসছিল, তোমাকে আনতে বলবো বলে আপুকেই জোর করে সেটা দিয়ে দিয়েছি। এইটা দিয়ে আসি, তাহলে দুজনেই একরকম হবে। আচ্ছা যাও, আমি ওয়াশরুমে ঢুকবো। হলুদের আয়োজন কি শুরু হয়ে গিয়েছে? এখনো হয়নি, তবে শীঘ্রই হবে। তুমি ফ্রেশ হয়ে আসো, মালাটা দিয়ে এসে আমি সব বের করে রাখছি। মৌসি একেবারে আফিয়ার খোপায় ফুলের মালাটা পেঁচিয়ে দিয়ে এলো। রুমে এসে তাসিনের পাঞ্জাবি বের করে রেখে শাড়ির আঁচলটা ঠিক করে নিল। এই বাসন্তী রঙের জামদানি শাড়িটা মৌসির অনেক পছন্দের একটা শাড়ি। আজ প্রথম পরেছে শাড়িটা। 2 বাড়ি সবাই শাড়িটা ভীষণ পছন্দ করেছে। তহমিনা চৌধুরী এসে মৌসির শাড়িটা পরিয়ে দিয়েছিলেন। আঁচলটা মৌসি একাই ঠিক করতে পারে, তাই তহমিনা চৌধুরী কুচির দিকটা ঠিক করে অন্য কাজের নিচে চলে যান। মৌসি চোখে কাজল টেনে নিয়ে খোপা করে নিল। ফুলের মালাটা খোপায় লাগাতে গিয়ে উল্টিয়ে যাচ্ছে, ঠিকভাবে পেঁচানো যাচ্ছে না। তাসিন ততক্ষণে টাওয়াল পরে গোসল করে বেরিয়ে এসেছে। মৌসির এলোমেলো করে মালা পেঁচানো দেখে তাসিন মৌসির দিকে এগিয়ে এসে মৌসির পেছনে দাঁড়ায়। মৌসির হাত থেকে মালাটা নিয়ে সুন্দর করে খোপায় দিয়ে দেয়, তারপর ক্লিপ দিয়ে আটকে দেয়। মৌসি খোপায় 2 হাত দিয়ে দেখে একদম পারফেক্ট হয়েছে। মৌসি মিষ্টি করে হাসে। তাসিন মৌসির মাথায় চুমু দিয়ে বিছানার কাছে যায়। পাঞ্জাবি পরে চুলে আঙুল চালাতে চালাতে ড্রেসিং টেবিলের সামনে এসে মৌসির দিকে দৃষ্টি নিবদ্ধ করে দাঁড়িয়ে পড়ে। মৌসি ঠোঁটে লিপস্টিক দিচ্ছে, আর তাসিন অবাক চোখে মৌসির লিপস্টিক দেওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তাসিনকে তাকিয়ে থাকতে দেখে মৌসি ভুরু উঁচিয়ে শোধায়, কি দেখো? তাসিন দৃষ্টি নিবদ্ধ রেখেই বলে, এত সুন্দর কেন তুমি? মৌসি খিলখিল করে হেসে ওঠে। তাসিন সেই হাসির দিকেও মুক্ত চোখে ড্যাব ড্যাব করে চেয়ে থাকে। মৌসি হাসি থামিয়ে বলে, আজ তোমার হয়েছে কি? ভুল বকছো কেন? তাসিন একটু এগিয়ে এসে এক হাতে মৌসির কোমর জড়িয়ে নিচের দিকে টেনে নিয়ে আর এক হাতের আঙুল দিয়ে মৌসির ঠোঁট স্পর্শ করে। তারপর মৌসির দিকে ঝুঁকে পড়তেই মৌসি মুখ সরিয়ে নিয়ে বলে, এখন রোমান্টিকতার সময়, তাই না? সবাই ডাকাডাকি করছে আর উনি এসেছেন অবেলায় প্রেম করতে। তাসিন ভুরু কুচকে বলে, প্রেম করারও বেলা অবেলা আছে নাকি? সব আছে, এখন ছাড়ো, দেরি হয়ে যাচ্ছে, অনেক কাজ আছে। ছাড়তে ইচ্ছে করছে না যে, কি করবো বলো? ইচ্ছা না করলেও ছাড়তে হবে। ওই দেখো আফিয়া আফু ডাকছে। সত্যি সত্যি আফিয়ার কণ্ঠস্বর শোনা গেল। তাসিন মুখটা কাচুমাচু করে মৌসিকে হাতের বাঁধন থেকে আলগা করে দিল। মৌসি আসছি বলে আর একবার ঠোঁটে লিপস্টিকের প্রলেপ দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। দরজার মুখে এসে তাসিনকে তাকাতে বলে একটা উড়ন্ত চুমু ছুঁড়ে দিয়ে সোজা চলে গেল। আর তাসিনের মুচকি এসে চুলগুলো ঠিক করে পারফিউমটা হাতে নিল। মৌসি সোজা আফিয়ার রুমে গেল। আফিয়া হাতে কয়েকটা চুড়ি পরছিল। মৌসির কণ্ঠস্বর শুনে বলে, ছাদে চলো, সবাই সেজেগুজে চলে গিয়েছে, আমি আর তুমি বাদ আছে। আমারও হয়ে গিয়েছে আপু। আফিয়া মুখ তুলে মৌসির দিকে তাকিয়ে বলে, ইস কি মিষ্টি লাগছে গো, একদম টুক করে খেয়ে ফেলার মতো মিষ্টি। মৌসি হেসে ফেলে বলে, তোমাকে বেশি মিষ্টি লাগছে আপু, চোখ ফেরানো দাই।
রসকসীন মানুষ আমি, এত মিষ্টি লাগার কথা নয়। আফিয়ার কথা শুনে দুজনেই হেসে ফেলে। তারপর দুজনে হাসতে হাসতে ছাদে যায়। মৌসিরা গেলেই হলুদের অনুষ্ঠান শুরু হয়। এইদিকে মিশনের হলুদ অনুষ্ঠান বিকেলেই সম্পূর্ণ হয়ে যায়, তাই রোশনির হলুদে এন্ট্রি নেয়। মিশনের এন্ট্রির সময়ও হুলস্থুল কাণ্ড ঘটে, সবাই হৈ হৈ করে ওঠে। এন্ট্রিটা বাঁধিয়ে রাখার মতো দুজনকে একসাথে হলুদ লাগানো হচ্ছে। মিশন নিজ শহরে রোশনির সাথে সুযোগ বুঝেই কথা বলেছে। রোশনি এদিক সেদিক তাকাচ্ছে আর হ্যাঁ হো দিচ্ছে। অন্যদিকে ছোটরা নাচছে। রোশনি, তন্নি, মাফিন, নওশিন মিলে একটা গানে নাচে। তাসিন গিটার বাজায় আর তিহান একটা গান ধরে সাথে তাসিনও গলা মিলায়। আর অনুষ্ঠানের শেষ দিকে গায়িকা মিসেস মৌসি চৌধুরীর গান তো থাকবেই। সবাই মুগ্ধ হয়ে মৌসির গাওয়া গান শোনে, আর যারা গান পারে শেষের দিকে সবাই মৌসির সাথে গলা মিলায়। এইভাবে হলুদের অনুষ্ঠান সম্পন্ন হয়। অনেকটা রাত হয়ে যাওয়াতে সবাই যার যার মতো রুমে চলে যায়। আফিয়া রোশনিকে নিয়ে রুমে চলে আসে। ছাদ ফাঁকা। তিহান, মাহিম, নিশান, বিহান মিলে কিছু জিনিস গুছিয়ে রাখে। মাফিনের চোখজোড়া মাহিমের দিকেই ঘুরে ফিরে যাচ্ছে। নওশিন, মাহিম, নিশান একসাথে বাড়ি যাবে, তাই নওশিন, মাহিম আর নিশানের জন্য দাঁড়িয়ে আছে। নওশিন একা আছে বলে নওশিন মাফিনকে নিজের সাথে দাঁড়াতে বলেছে। বাড়ির বড়রা অনেক আগেই নিচে চলে গিয়েছে। তিহানদের কাজ শেষ হতেই সবাই নিচে নেমে আসে। মাফিন নওশিনকে টাটা বলে রোশনির রুমে চলে আসে। এইদিকে তাসিন মৌসির অপেক্ষায় রুমে পায়চারি করছে। এই মেয়েটা নিজের বর আর ঘর ভুলে ঘন্টার পর ঘন্টা ননদের সাথে পার করে দেয়। মৌসি আর আফিয়া মিলে রশনিদের হলুদের গয়না চুল খুলে তারপর নিজেদের রুমে আসে। মৌসি রুমে এসে দেখে তাসিন এখনো চেঞ্জ করেনি। মৌসি খোপা থেকে মালাটা খুলতে খুলতে বলে, এখনো চেঞ্জ করনি কেন? কত রাত হয়েছে দেখেছো? আমি ঘড়ি চিনি না, তুমি দেখে বলো। বরঘর সময় ভুলে তুমি বসেছিলে, আমি না। মৌসি তাসিনের দিকে ফিরে তাকায়, তারপর জিজ্ঞাসু দৃষ্টি নিয়ে বলে, কি হচ্ছে? তাসিন পাঞ্জাবি খুলতে খুলতে বলে, কিছু না। মৌসি আঁচলে সেফটি পিন খুলতে খুলতে বলে, ও আচ্ছা আচ্ছা, দেখো তো কিসের সাথে আটকে গেল, খুলছে না কেন? তাসিন পাঞ্জাবি রেখে এগিয়ে গিয়ে বলে, সুতোর সাথে আটকেছে, সোজা হয়ে দাঁড়াও। তাসিন সেফটি পিন খুলে মৌসির হাতে পিনটা ধরিয়ে দেয়। মৌসি দুষ্টুমি করে বলে, বাপ্পা এত রাগ হয়েছে, একটা চুমুও খেলে না? পিনটা তো আমি একাই খুলতে পারতাম, তুমি যাতে একটা চুমু খেতে পারো তাই সুযোগ করে দিচ্ছিলাম, আর তুমি কি করলে? তাসিন আর একটা সেকেন্ড অপেক্ষা করে না, ঝড়ের বেগে এসে মৌসির কোমর জড়িয়ে নিজের দিকে টেনে নিয়ে চুমু খায়। তারপর মৌসিকে বুকের মধ্যে শক্ত করে জড়িয়ে নেয়। এখনো ভোরের আলো পুরোপুরি ফোটেনি। মৌসি খুব ভোরেই ঘুম ভেঙে গিয়েছে। তাসিনের তপ্ত শ্বাস মৌসির গলায় এসে পড়ছে। মৌসি নড়ে চড়ে ওঠে। তাসিন এখনো বেঘরে ঘুমোচ্ছে। মৌসি আস্তে আস্তে তাসিনের মাথাটা বালিশে রাখার চেষ্টা করে। তাসিন আরও নড়ে চড়ে মৌসিকে শক্ত করে জাপটে ধরে। মৌসির আর ওঠার ক্ষমতা হয় না। তাসিনের ঘুম ভেঙে দিয়েও উঠতেও ইচ্ছে করছে না তার, তাই আরও কিছুক্ষণ চুপচাপ শুয়ে থেকে তাসিনের চুলে আঙ্গুল চালায়। এইদিকে আফিয়া ভোরেই উঠে পড়েছে। তহমিনা চৌধুরী, তিহানের মা মিলে ঘরের কিছু কাজ করছেন। রাতের বাসনগুলো রাতে ধোয়া হয়নি, সেইগুলোই ধুয়ে নিচ্ছে। আফিয়া ড্রয়িং রুমটা গুছিয়ে নিল। সব জিনিসপত্রগুলো এলোমেলো হয়ে আছে। তন্নিও আফিয়ার সাথে হাতে হাত লাগালো। তাসিনের পার্টির লোকজন আসবে। মৌসি সোফার নতুন কাভার নিয়ে এসে আগের কাভারগুলো পরিবর্তন করে দিল। অফ হোয়াইট পর্দা লাগালো। আগের পর্দাগুলোই বাচ্চারা আবির ছুঁড়ে মেরে নষ্ট করে ফেলেছে। সকালের দিকেই কাজগুলো গুছিয়ে নিল। তাসিন ঘুম থেকে উঠে রান্নার সাইডে গিয়েছে। আহসানুল চৌধুরীরা এই দিকটাতেই আছেন। তাসিনও বাবাদের সাথে দাঁড়ালো। তিয়ান কিছু ছবি তুলে নিল, আর ভিডিও তো আছেই। বিয়েবাড়ির রান্নার ঘ্রাণ পুরো বাড়ি মৌ মৌ করছে। মৌসি আর আফিয়াও রান্নার এই দিকটায় এসে দাঁড়ায়। আহসানুল চৌধুরী নিজে এগিয়ে এসে চুলা থেকে প্লেটে মাংস তুলে মৌসির হাতে ধরিয়ে দিয়ে বলেন, আফিয়া আর তুই খেয়ে দেখ তো মা, সব ঠিক আছে কি? তিহান দুষ্টুমি করে বলে, এরা স্বাদ টেস্ট করতে পারে আর ছেলেরা কি দোষ করলো বড় আপু? আহসানুল চৌধুরী হেসে বলেন, তুমিও নাও। তিহান এগিয়ে এসে একটা মাংস মুখে পুরে দেয়। তাসিনকে খাওয়ার জন্য ইশারা করে। তাসিন মাথা নাড়ায়। মৌসি এক টুকরো মাংস মুখে নিয়ে বলে, সবকিছু ঠিক আছে মামা। তাসিন পাশ থেকে বলে, বাবা আর এক প্যাকেট মরিচের গুঁড়ো দিতে হবে। বাবুর্চি তাসিনের দিকে তাকিয়ে বলেন, টেস্ট না করে কিভাবে বুঝলে বাবা? রান্নার গন্ধে বোঝা যায় চাচা। আমার কাছেও তাই মনে হচ্ছে বাবা, কিন্তু ভাই মরিচ কম রাখতে বলছেন। এত কম মরিচ দিলেও স্বাদ আসবে না, আর একটু দিয়ে দেন। মৌসি ভুরু কুচকে তাকায়। তাসিন ভুরু উঁচিয়ে শুধায়। কি? মৌসি মাথা নাড়িয়ে বোঝায়।
কিছু না। রান্নার এখানেও বাড়ির কিছু সদস্য মিলে সুন্দর একটা মুহূর্ত ক্যাপচার হলো, সুন্দর একটা মুহূর্ত কাটলো। এমন মুহূর্ত সচরাচর কাটানো হয় না। এই মুহূর্তগুলো যেন কি নিজের অজান্তেই চলে আসে, আর এইটা অনুভব করতে পারলেই ভেতরে ভালো লাগার সৃষ্টি হয়, শান্তি লাগে, যা এখন মৌসি আর আফিয়া অনুভব করে। দুজনেই স্বস্তি নিয়ে শ্বাস ছাড়ে। জুম্মার নামাজ পড়ে বরপক্ষ আসবে। মৌসি সেজে গুজে ওই বাড়িতে চলে গিয়েছে। মৌসি বরপক্ষ হয়ে আসবে, এটা নিয়ে বরপক্ষ আর কনে পক্ষের মাঝে একটু দ্বন্দ্ব হয়েছে বটে। মিশানের কথা তার বোন তার সাথে বরযাত্রী হয়ে যাবে, আর চৌধুরী বাড়ির কথা বাড়ির বড় বউ বাড়িতে থাকবে। শেষ পর্যন্ত মৌসি মিশানের পক্ষে গিয়েছে। আহসানুল চৌধুরী আর তহমিনা চৌধুরী মৌসিকে ইশারা করে বলে দিয়েছিলেন ওই বাড়িতে চলে যেতে। রোশনি তিহান কেউই যেতে দিতে রাজি নয়, কেননা মৌসি ওই পক্ষের হয়ে গেলে তাদের লস্ট প্রজেক্ট মাস্ট। মৌসি থাকা মানেই তাদের দল ভারী, আর মৌসির যুক্তি দিয়ে কথা বলতে জানে খুব। গেট ধরার কাছে একটা হ্যাঁ না সৃষ্টি হবে, সেইটা মৌসি খুব ভালো করে কন্ট্রোল করে নিতে পারবে, সেটাই সবাই জানে। তাই তিহানরা চাচ্ছিল মৌসি তাদের দিকেই থাকুক, কিন্তু তা আর হলো না। মৌসি অবশ্য তাসিনকেও টানছিল তার সাথে যাওয়ার জন্য, তবে তিহানরা জাপটে ধরে তার তাসিনকে ছাড়েনি। এইভাবে আরো কিছুক্ষণ তাদের ছেলে মানুষই চলেছে। জুম্মার নামাজ আদায় করে বরযাত্রী এসেছে। গেট ধরেছে তন্নি, মাফিন, তিহান, বিহান, আখি আর রোশনির আরো কিছু বান্ধবী। মৌসি যেহেতু বরপক্ষ, তাই বরপক্ষের হয়ে গেট ধরার দাবি মেটাচ্ছে। কনে পক্ষের দাবি 50,000 টাকা। মৌসি খুব কৌশলে 10,000-এ মিটিয়ে দিয়েছে। এইটা দেখে আহসানুল চৌধুরীরা মুসকি মুসকি হাসছিলেন। তিহান কপট রাগ নিয়ে বলে, এই জন্যই তোমাকে ওই দলে যেতে দিতে চাইনি। তুমি আমাদের বাড়ির মানুষ হয়ে আমাদেরই ঠকিয়ে দিলে। তাসিন পাশে দাঁড়িয়ে মুখ টিপে হাসে। মৌসি বলে, আচ্ছা, তোমাদের বোনের জামাইয়ের এতগুলো টাকা মেরে দেবা তোমরা? এই টাকাগুলো গচ্ছিত থাকলে তোমাদের বোনকে নিয়েই তো আমার ভাইটা দূর দূরান্তে ঘুরে আসতে পারবে। তখন তোমাদের আনন্দ হবে না বুঝি? কি দরকার অকারণে তোমাদের বোন জামাইয়ের টাকাগুলো এইভাবে উড়িয়ে দেওয়ার? তার চেয়ে বরং 5,000 রেখে বাকি 5 ব্যাগ দিতে পারো। তিহানরা ভুরু কুচকে তাকায়। মৌসি মুখ টিপে হাসে। মাফিনরা মুখ বাঁকিয়ে টাকাটা নিয়ে গেট ছেড়ে দেয়। তাসিন এগিয়ে এসে বলে, তুমি পারো বটে, মাত্র 10,000-এই মিটিয়ে দিলে। বেশি দেওয়া হয়ে গেছে তাই না বলো? হ্যাঁ, ভাইয়ের টাকা বাঁচাতে গিয়ে বরের পকেট ফাঁকা করো। তিহান বলে দিয়েছে আমার থেকে উসুল করবে। তুমি বলবা আমার থেকে নিয়ে নিতে, তারপর আমিও দেখছি। আচ্ছা শোনো, আমার ওয়ালেট পেলাম না তো, কোথায় রেখেছ? ড্রেসিং টেবিলের ড্রয়ারে। তুমি ওই দিকটাই দেখো, আমি নিয়ে এসে দিচ্ছি। মৌসি ওয়ালেটটা নিয়ে এসে তাসিনকে দেয়। তারপর রোশনি সাজানো কত দূর হলো দেখতে যায়। রুমে গিয়ে দেখে সাজানো শেষের দিকে। আফিয়া সাজানোর এখানেই বসে আছে। মৌসি গিয়ে গহনাগুলো পরিয়ে দেয়, তারপর নিচে নিয়ে আসে। দুজনকে মুখোমুখি বসানো হয়। সামনে মৃদু পর্দা টাঙানো আর বেলি ফুলের মালা সামনে ঝোলানো। বিয়ে পড়ানো শেষ হলে পর্দা সরিয়ে রোশনির মুখ থেকে ঘুমটা সরিয়ে মিশান বেশ কয়েকবার মাশাল্লাহ 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 বলে। তারপর বাকিরা একই সাথে সবাই আলহামদুলিল্লাহ বলে ওঠে। তাসিনের পার্টির বেশ কিছু মেহমান এসেছে। তাসিন ওই দিকটাই আছে, সাথে আহসানুল চৌধুরী আর তার ভাইরা আছেন। মেহমানদের খাওয়া শেষ হলো। দুই বাড়ির সবাই পাশাপাশি 3টা টেবিল রেখে সবাই একসাথে খেতে বসে। 5টার মধ্যে বিয়ের কাজ সম্পূর্ণ হয়। তারপর ফটোশুট চলে। তাসিন মৌসির অনেকগুলো ছবি তুলে দেয়। পারিবারিক ছবি ক্যাপচার হয়। সব মিলিয়ে বিয়েটা দুর্দান্ত কাটে। সবাই খুশি মনে মেয়েকে বিদায় দেয়। রোশনির মায়ের মন ভর থাকলে উৎফুল্ল মন নিয়েই বিদায় জানায়। এই বিয়েটা সবারই মন মতো হয়েছে। মিশানের মতো ছেলের হাতে মেয়েকে তুলে দিতে পেরে তারাও ধন্য। পাশাপাশি বাড়িটায় হাসি মুখেই মেয়েকে বিদায় দেয়। রোশনিকে ওই বাড়িতে দিয়ে এসে মৌসি এই বাড়িতে আসে চেঞ্জ করার জন্য। রুম থেকে চেঞ্জ করে এসে কিছুক্ষণের জন্য ড্রয়িং রুমে বসে। তিহানরা টাকা ভাগ করছিল। মৌসি তাদের মাঝখানে এসে বলে, আফিয়া আপু, আমার ভাগটা তোমার কাছে রেখে দিও। তিহানরা সবাই মৌসির দিকে বাঁকা চোখে তাকায়, তারপর ভুরু কুচকে শুধায়, তোমার ভাগ মানে? মৌসি ঠোঁট উল্টিয়ে বলে, এ মা, বাড়ির বড় বউয়ের ভাগ দিবা না? মৌসির কথায় আপিয়া ফিক করে হেসে ফেলে। আর তিহান তন্নিরা অবাক দৃষ্টিতে তাকায়, যেন এই প্রথম কোনো ভিন্ন গ্রহের প্রাণী দেখছে তারা। মৌসি আবার বলে, এইভাবে তাকাও কেন? আমি কি ভাগ পাই না? ও মেজো মা, আমি কি ভাগ পাই না বলো? অবশ্যই পাও, তোমার দাবি বেশি। এই তিহান, মৌসির হাতে টাকাটা দে। মৌসি সবাইকে সমান করে ভাগ করে দিচ্ছে। তিহান মায়ের দিকেও অবাক দৃষ্টিতে তাকায়। তিহানের মা এসে তিহানের হাত থেকে টাকাটা নিয়ে মৌসির হাতে দিয়ে বলে, সমান ভাগ করে নাও।
তাসিন শুধু এদের কাণ্ড দেখছে আর ঠোঁট টিপে হাসছে। তাসিনের মেজো চাচ্চু আর ছোট চাচ্চু মৌসির তালে তাল দিচ্ছে। মা, তন্নি, মাফিন, তিহান, বিহান এদের চোখ ছানা বড় অবস্থা। কি বলবে, সব বুঝে উঠতে পারছে না। টাকা দেওয়ার সময় বরপক্ষের হয়ে কম দিল, আর এখন টাকা ভাগ নেওয়ার সময় কনেপক্ষ হয়ে সমান ভাগ নিতে চলে এলো। এ কেমন মহিলা বাব্বা। মৌসি নিজের ভাগের টাকাটা নিয়ে ঠোঁট টিপে হাসে, আর তাসিন হাসি সামলানোর জন্য খুব খুব করে কাশি দেয়। তাসিনের এই কাশির রহস্য কারো বুঝতে আর বাকি থাকে না। মাফিনরা বিরস মুখে বসে থাকে আর বাড়ির বড়রা মিলে মজা নেয়। ড্রয়িং রুমে আনন্দময় এক হাসির রোল পড়ে যায়। ভাগাভাগি মিটিয়ে মৌসিরা এই বাড়িতে আসে। মিশানের নানা বাড়ির সবাই আছে, সবাই একসাথে বসে আড্ডা দিচ্ছে। এইদিকে মিশান বিরক্তি নিয়ে বসে তাদের আগেকার গল্প শুনছে আর ভেতর ভেতর বিরক্তিতে চোখ মুখ কুচকাচ্ছে। রশনির মুখ দেখে মনে হচ্ছে এইসব গল্পে সে বেশ মজা পাচ্ছে, কিন্তু মিশানের বড্ড রাগ হচ্ছে। তার ইচ্ছে করছে রুমে গিয়ে দরজা লক করে শুয়ে পড়তে। রশনি নানা নানির আগের যুগের গল্প শুনেই তাদের এই সুন্দর রাতের পানি ঠেলে অসুন্দর বানিয়ে তাদেরই গল্প শুনুক। মিশানের এক মনে রেগে উঠে পড়তে যাচ্ছে, আর এক মন আষ্টেপৃষ্টে রোশনির পাশে বসে থাকতে চাচ্ছে। মিশান পড়েছে এক জ্বালায়, কোন দিকেই স্বস্তি পায় না বেচারা। শেষ পর্যন্ত এই অস্বস্তি থেকে মৌসি উদ্ধার করে। মৌসি রোশনিকে রুমে নিয়ে যায়, তারপর মিশানকেও যেতে বলে। মৌসি আর তাসিন মিশানের নানা নানির গল্পের আসরে বসে। নানির গল্প মৌসিরাও বেশ উপভোগ করে। তন্নি গত রাতে হলুদের সব ছবি তন্ময়ের কাছে পাঠায়। তন্ময় অবশ্য আগে থেকে তন্নিকে বলেছিল ছবি দিতে। তন্নি ছবিগুলো ঘুমানোর আগে পাঠিয়ে রাখে। তন্ময় সব ছবিগুলো থেকে আফিয়ার ফেসটুকু কাট করে নিয়ে জুম করে দেখে। কি মায়া এই মুখটায়। তন্ময় আফিয়ার ছবিতে হাত বুলিয়ে মুগ্ধ ভরা দৃষ্টিতে তাকিয়ে থাকে। এই মেয়েটার জন্য হলেও তন্ময়কে দ্রুত দেশে যেতে হবে। রাত 12টা বেজে 15 মিনিট। মিশানের রুমে রোশনি মুখের ওপর ইয়া বড় একটা ঘোমটা টেনে বসে আছে। মিশান ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে এসে রোশনির এমন কাণ্ড দেখে মুখ টিপে হাসে, কেননা মিশান ওয়াশরুমে যাওয়ার আগে রোশনিকে একটু রাগ দেখিয়ে গিয়েছে। এতক্ষণ কেন সে বসে বসে দুই মুরব্বীর রসালো গল্প শুনবে? মিশান যে ছটফট করছিল এইটা বুঝবে না। এইগুলো বলে মিশান ওয়াশরুমে ঢুকেছিল, আর মিশান ফ্রেশ হয়ে আসার আগে রোশনি নববধূ রূপে লজ্জা মাখা মুখে মিশানের জন্য অপেক্ষা করে বসে আছে। আপনা আপনি মিশানের ঠোঁট জোড়া প্রসারিত হয়। মৃদু হেসে রোশনির মুখোমুখি বসে ঘুমটা উঁচু করে। রোশনি ভীষণ মিষ্টি একটা লুক নিয়ে মিশানের দিকে তাকায়। মিশানের মস্তিষ্ক এই তাকানোটাতেই থমকে যায়। মুগ্ধ চোখে একটা ক্ষণ পার করে দেয়। রোশনি মিশানের এমন পাগলামি দেখে খিলখিল করে হেসে ওঠে। রোশনির হাসির ঝংকারে মিশান বিছানায় লুটিয়ে পড়ে, তারপর আকাশমুখী হয়ে শুয়ে রোশনির কোলে মাথা রাখে। রোশনি মিশানের দিকে ঝুঁকে এসে বলে, তখন রাগ দেখালে কেন? মিশান রোশনির কোলে মাথা রেখেই দু হাতে রোশনির মুখটা ধরে মাথাটা একটু উঁচু করে রোশনির কপালে ঠোঁট স্পর্শ করে গাঢ় করে একটা চুমু দিয়ে বলে, রাগ দেখালাম কখন? তাহলে তখন ওইটা কি ছিল? তুমি এক প্রহর সেখানে কাটিয়ে দিলে, বাসরের এক ভাগ সময় তুমি এখানেই নিয়ে আসলে। এমন অপেক্ষা করাছিলে কেন? আমি দেশে এসে পর্যন্ত দেখেছি যতটা পেরেছো এড়িয়ে চলেছ, কিন্তু কেন? রোশনি গোল গোল চোখে অবাক হয়ে তাকিয়ে বলে, আমি তোমাকে এড়িয়ে চলেছি। মিশান শোয়া থেকে উঠে বসে বলে, অবশ্যই চলেছ, পাত্তা দাওনি। রোশনি এবার লাজুক হেসে মিষ্টি স্বরে বলে, বিয়ের আগে আগে হবু বরদের এড়িয়ে চলার মাঝে যে কতটা মজা আছে বোঝাতে পারবো না গো। মিশান এবার ভুরু কুচকে তাকায়, তারপর বলে, এড়িয়ে চলে আবার কিসের মজা পাওয়া যায়? রোশনি মুস্কি হেসে দিয়ে বলে, অন্যরকম এক মজা, সে তুমি বুঝবে না। মিশান এবার বলে, আমি যে কষ্ট পেয়েছি সে বেলায়। রোশনি এবার ঝড়ের বেগে এসে মিশানের গলা জড়িয়ে ধরে বলে, এই যে পুরো কাছে চলে এসেছি, এবার উসুল করে নাও। আর তো সারা জীবনও এড়িয়ে চলার সুযোগ নেই। মিশান ও রোশনিকে প্রচন্ড শক্ত করে জাপটে ধরে, তারপর রোশনির মুখটা উঁচু করে দু হাতের মাঝে নিয়ে কপালে গালে অসংখ্য চুমুতে ভরিয়ে দেয়। তারপর আবার বুকের মধ্যে শক্ত করে জড়িয়ে নেয়। দুজনের দুষ্টু মিষ্টি মুগ্ধতা ভরা প্রতিটা ক্ষণ পার হয়। প্রাণ খুলে হাসে। দুজন দুজনকে কতটা মিস করেছে। এই যে পূর্ণতা পাওয়া সবকিছুর গল্পের মাঝে মিষ্টি মুহূর্ত পার করে একে অপরের সাথে ভীষণ আহ্লাদে জড়িয়ে থাকে।
এইদিকে তাসিন বেঘরে ঘুমোচ্ছে আর মৌসি এপাশ ওপাশ করছে। কয়টা দিন ভালো করে ঘুম হয়নি, তারপরও আজ দু চোখের পাতায় ঘুম নেই। মস্তিষ্ক জুড়ে অন্যরকম ভাবনা কাজ করছে। ঘন্টাখানেক আগেও মৌসির মস্তিষ্ক স্বচ্ছ ছিল, কিন্তু ঘুমাতে আসার 15 মিনিটের মতো আগে থেকেই মৌসির মস্তিষ্কটা অন্যরকম এক দুশ্চিন্তার আড়ষ্ট হয়ে আছে। মিশানের মামা সন্ধ্যার আগে নিজেদের বাড়ি চলে গেলেও মিশানের নানা নানির সঙ্গে মিশানের মামনি 1.5 বছরের সন্তানকে নিয়ে রয়ে যায়। মিশানের নানা নানি আর তাসিন মৌসির গল্পের মাঝে মিশানের মামানি এসে বসেন। কিছুক্ষণ গল্প চলার পর তাসিন উঠে রুমে যায়। আজ তাসিন মৌসি এই বাড়িতেই থাকবে। নানা নানি, মৌসি আর মিশানের মামানি এবার গল্প করছে। নওশিন ঘুমাতে চলে গিয়েছে। তাদের গল্পের এক পর্যায়ে মিশানের মামানি মৌসিকে বলেন, বিয়ে তো অনেকদিন হলো, বেবি নিচ্ছ না? না হচ্ছে না? হঠাৎ এই কথায় মৌসির মুখটা মলিন হয়ে যায়। এমন কথা তার পরিবার থেকে এখন পর্যন্ত কেউ বলেনি। সত্যিই তো, বিয়ের তো অনেক কয় বছরই হলো, তারা বেবি নিচ্ছে না কেন? বেবি নিচ্ছে না না হচ্ছে না, এইটা মৌসি এতদিন নিজে মনে ভেবে চললেও আজ সামনাসামনি কেউ একজন কথাটা বলে মৌসির ভাবনাটা দুশ্চিন্তার দিকে ঠেলে দিল। সেই সময়ের পর থেকে মৌসির মনটা ভার হয়ে আছে। গত কয়েকদিনের ছুটোছুটি, কয়টা রাত ঠিকভাবে ঘুম না হওয়ার, সব মিলিয়ে এই ক্লান্তি, শরীরেও ঘুম আসার কোনো নাম নেই। ক্লান্তির চেয়ে দুশ্চিন্তার ভারটা মনে হয় একটু বেশি। মৌসির নড়াচড়ায় তাসিনের ঘুম ভেঙে যায়। তাসিন ঘুমন্ত চোখে পিটপিট করে মৌসির দিকে তাকায়। মৌসি এখনো তাকিয়ে আছে। তাসিন ঘুমন্ত স্বরেই বলে, এখনো ঘুমাওনি কেন? ঘুম আসছে না। তাসিন মৌসির মাথাটা নিজের হাতের ওপর থেকে বুকে নিয়ে মৌসির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, শরীর খারাপ লাগছে? মৌসির মুখের ওপরে চলে আসা একগুচ্ছা চুল সরিয়ে বলে, তাহলে ঘুমাচ্ছ না কেন? মৌসির কণ্ঠে বিষণ্ণতা। মিনমিনে স্বরে তাসিনকে বলে, আমাদের কি বেবি হবে না? তাসিন এবার মৌসির বিষণ্ণতার কারণ বোঝে। কিছু সময় চুপ থেকে মৌসিকে দুহাতের বাহুতে আঁকড়ে ধরে বলে, ইনশাল্লাহ হবে। তুমি এই মাঝরাতে এগুলো ভাবছো? এগুলো নিয়ে সকালেও তো কথা বলা যাবে। কটা দিন যেভাবে ছোটাছুটি করেছো, ঘুম প্রয়োজন। আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, ঘুমাও। মৌসি তাসিনের বুক থেকে মুখ তুলে বলে, তুমি আমার কথা এড়িয়ে যাচ্ছ তাই না? আরে বাবা, কখন তোমার কথা এড়িয়ে গেলাম? তাহলে বেবি নিয়ে কিছু বলো না কেন? বেবি হওয়ার সময় যখন হবে, হয়ে যাবে। এইটা নিয়ে কি সবসময় বলতে হবে? অবশ্যই বলতে হবে। লোকে বলে, তুমি কেন বলবা না? আমি আর লোক সমান হলাম? তা নয়। তাহলে এখন ঘুমাও। আমরা খুব শীঘ্রই বেবি নেওয়ার পরিকল্পনা করব, ওকে? মৌসি বলে তাসিনের বুকে মাথা রেখে চুপচাপ চোখ বন্ধ করে রইল। তারপর নিজের অজান্তেই একসময় ঘুমিয়ে পড়ল। 1 সপ্তাহ পর মিশান রোশনিকে নিয়ে মালদ্বীপে ঘুরতে গেল। মিশানি তাসিনের সাহায্যে আগে থেকে সবকিছু ঠিক করে রেখেছিল। আর এখনই কোনো আত্মীয়দের বাড়িতে ঘুরতে যাবে না। দুজন নিজেদের মতো করে আগে সময় কাটাবে, তারপর আত্মীয় বাড়ি ঘুরবে। মিশান রোশনির ইচ্ছে মতোই সবটা পরিকল্পনা করেছে। এখন মাসখানেক শুধু ঘুরবে তারা। মালদ্বীপ থেকে এসে বান্দরবনে ট্যুর দেবে। মিশানের সাথে ঘুরবে বলে রোশনি এতদিনে কোথাও ঘুরতে যাওয়ার কথা মুখেও আনেনি। এখন থেকে তার দিন, সব তার ইচ্ছে মতো হবে। আর সেই ইচ্ছে পূরণের দায়িত্ব মিশানের। রোশনির দিকে তাকালেই বোঝা যায় মেয়েটা কি ভীষণ খুশি। মুখ থেকে তার হাসি সরে না। সব সময় তৃপ্তিময় এক হাসি মুখে লেপ্টে থাকে। মেয়ের হাসি খুশি মুখ দেখে বাড়ির সবাইও খুশি হয়। শুধু আফিয়ার জীবনটাই কেমন এলোমেলো। হয়তো হাজার সফলতা আসলেও এলোমেলো ভাবটা মনের এক কোণে অপূর্ণতা হয়ে বয়ে যায়। গতকাল আফিয়া রিটার্ন দিয়ে এসেছে। পরীক্ষা খুব ভালো হয়েছে। তারপরও ভেতরে তার চিন্তা, যতই ভালো পরীক্ষা দিক এখন কাউকে কিছু বলবে না সে। আগে রেজাল্ট পাক, তারপর দেখা যাবে কতটা ভালো পরীক্ষা দিয়েছে সে। মৌসির মাথায় এখন একটা জিনিসই ঘুরপাক খাচ্ছে, সেইটা হলো বেবি। দিন রাত তার এই একটাই দুশ্চিন্তা। তাসিনকেও পাগল করে দিচ্ছে তার বেবি চাই বলে। মাঝে একদিন মৌসি টেস্ট করে, কিন্তু নেগেটিভ আসে। মৌসি হতাশ হয়। মৌসির হতাশা মাখা মুখটা দেখে তাসিনও কষ্ট পায়। মৌসির আশাটা একটু বেশি। সবকিছু একপাশে ফেলে সে এখন একটা বেবির আশায় দিন গুনছে। পরের মাসেও মৌসি ভীষণ আশায় থাকে, কিন্তু এবারও নেগেটিভ আসে। মৌসি এবার আফিয়াকে
তন্ময়কে সঙ্গে নিয়ে ডক্টরের কাছে যায়। ডক্টরের কাছে সবটা খুলে বলে। ডক্টর কিছু টেস্ট দেয়। টেস্ট করার পর ডক্টর মেডিসিন নিতে বলেন। মৌসি সেই অনুযায়ী মেডিসিনগুলো নেয় আর একটা বেবির স্বপ্ন দেখে। তাসিনও যথেষ্ট সাপোর্ট দেয়। এইভাবে আরও মাস 2 পার হয়। দিন দিন মৌসি হতাশ হতে থাকে। এখন বাড়ির সবাই মৌসির হতাশার কারণ জানে। সবাই যার যার মতো করে সাজেশন দেয়। মৌসির হতাশা দেখে তাসিন মৌসিকে বলে, তুমি এভাবে হতাশ হচ্ছ কেন? আমাকে কি হতাশ হতে দেখেছো বলো? আমার মনে হয় সমস্যাটা আমার। কি করা যায় বলো তো? তুমি এতটা ভেঙে পড়লে হবে বলো? আর তোমার সমস্যা কে বলেছে? ডক্টর তো বলেছেনি বড় কোনো সমস্যা নয়, দ্রুত কনসেপ্ট করতে পারবা। কেন জানি না আমার খুব দুশ্চিন্তা হচ্ছে। এই সময় দুশ্চিন্তা করে নিজের কতটা ক্ষতি করেছো বুঝতে পারছো তুমি? মৌসি কিছুটা নরম হয়। চুপচাপ তাসিনের বলা কথাগুলো শোনে। তাসিন কত রকম ভাবে মৌসিকে বোঝায় লোকের কথা শুনে মন খারাপ করতে না করে, কিন্তু মৌসির অগোচরেও মানুষ নানা রকম কথা বলে, সেগুলো মৌসি ঠিকই বুঝতে পারে। নিজেদের আত্মীয়দের মাঝেই বলা বলি করে। বিয়ে হওয়া বছর খানেক হয়ে গেল, বেবি কেন নিচ্ছ না? না, কোনোদিন মা হতে পারবে না। মৌসি অনেক কিছু শুনেও না শোনার ভান করে থাকে। পরে রুমে মন খারাপ করে বসে থাকে। নামাজে বসে কান্নাকাটি করে। সুখের সংসারটাই যেন হঠাৎ করে কিছু মানুষের কথায় মন মেজাজ অসুখে পরিণত হয়েছে। ভেতরে ভেতরে সবসময় যেন মন খারাপের ঝড় বয়ে যায়। আফিয়া সহ বাড়ির সবাই প্রচণ্ড মেন্টালি সাপোর্ট দেয়। মৌসির চাওয়া এখন শুধু আল্লাহর কাছে, তাছাড়া কোনো মানুষের মুখের ওপর সে জবাব দিতে চায় না। মানুষের বিষাক্ত কথাগুলো সহ্য করার ধৈর্য আল্লাহ থেকে দিক। তাসিন মৌসিকে বলেছে দরকার পড়লে বাইরের দেশেও তারা যাবে, সবটুকু চেষ্টা সে করবে, বাকিটা আল্লাহর উপর ছেড়ে দিবে। মৌসি তাসিনের বিশ্বাস, ভরসা, আস্থা দেখেও নিজেও অনেকটা ধৈর্য ধরতে শিখেছে। আল্লাহর উপরে পুরোপুরি ভরসা রেখেই দিনগুলো পার করছে। তাসিন সামনে মাসে দেশের বাইরে নিয়ে যাবে, যোগাযোগও করেছে। তাসিন সব সহ্য করতে পারে, কিন্তু মৌসির মুখ ভার করে থাকা সহ্য করতে পারে না। আল্লাহর উপর ভরসা তার আছে, আর বাকিটা নিজের সবটুকু দিয়ে চেষ্টা করবে সে। তন্নির আজ খুব সকালে ক্লাস ছিল, তাই দ্রুত ঘুম থেকে উঠে নামাজ পড়ে সকালে নাস্তা বানিয়ে নেয়। তারপর চা বসিয়ে তার মাকে ডাকতে যায়। তন্নি আজ আজানের পরপরই মায়ের পাশ থেকে উঠে পাশের রুমে গিয়ে নামাজ পড়ে রান্নাঘরে চলে গিয়েছে। তার মা হয়তো নামাজ পড়ে আবার ঘুমিয়েছে। আজ কোনো সারা শব্দ পাচ্ছে না মায়ের, তাই চায়ের পানি বসিয়ে রুমে গিয়ে মা বলে ডাকে। কয়েকবার মা বলে ডাকার পরও তিনি উত্তর দেন না, হু হা কিছু বলেন না। তন্নি গায়ে হাত দিয়ে ডাকতে গিয়ে চমকে যায়। তার মায়ের শরীর এত ঠান্ডা কেন? মুহূর্তেই ভয় পেয়ে একটু দূরে সরে আসে। তারপর আবার সাহস নিয়ে কাছে গিয়ে মায়ের গায়ে হাত দিয়ে বেশ কয়েকবার জোরে জোরে ডাকে। তন্নি একবার মায়ের হাতে হাত রাখে, তো আর একবার পায়ের কাছে গিয়ে পায়ের তালু ঘষে। ভয়ে ভয়ে মায়ের বুকে হাত দিয়ে দেখে একবার নিঃশ্বাসের ওঠানামা নেই। নাকে হাত দিতে গিয়েও তন্নি বারবার হাত ছড়িয়ে নেয়। মায়ের হাতটা শক্ত করে ধরে দেখে ঠান্ডা বরফ হয়ে আছে, পুরো দেহ শীতল। তন্নি চিৎকার করে মা বলে চিল্লিয়ে ওঠে। তন্নির চিৎকারে পাশের ফ্ল্যাটের এক আন্টি ছুটে আসেন। তিনি এসে দরজা নক করেন। বেশ কয়েকবার কলিং বেল বাজার পর তন্নির কানে শব্দ যায়। তন্নি কাঁপা কাঁপা শরীরে দরজা পর্যন্ত গিয়ে দরজাটা খুলে পাশের ফ্ল্যাটের আন্টিকে দেখে হাওমাও করে কেঁদে বলে, আন্টি, মা কথা বলছেন না। ততক্ষণে সেই ফ্ল্যাটের প্রতিটা সদস্য তন্নিদের দরজার সামনে চলে এসেছে। সবাই জানে তন্নির মা অসুস্থ থাকে, তাই পুরো বাসাটার মানুষই তন্নিদের খোঁজ রাখে। কিছু হলেই ছুটে আসে। আজও বিপরীত হয়নি, সবাই এগিয়ে এসেছে। ওই আন্টি তন্নির মায়ের রুমে আগে গিয়ে দেখেন তন্নির মা আর বেঁচে নেই। তন্নি কথাটা শোনা মাত্রই জ্ঞান হারিয়ে ফ্লোরে লুটিয়ে পড়ে। প্রতিবেশীরা তন্নির কপালে দুপাশে হাত চেপে ধরে রাখে, চোখে মুখে পানি ছিটে দেয়। সহজে তন্নির জ্ঞান ফেরে না। তন্নিদের তেমন আত্মীয় স্বজনের বিষয়ে ফ্ল্যাটের কেউ জানে না, তাই সেই আন্টি একবারে তন্ময়ের ফোনেই কল দিলেন। তন্ময় ফ্রিই ছিল, সাথে সাথে কল রিসিভ করে সালাম দিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করে। সেই আন্টি তন্ময়কে সংবাদটা দেয় এবং তন্নির অবস্থাটাও জানায়, আর তাদের আত্মীয়দের জানাতে বলেন, কেননা তিনি সেইভাবে কাউকে চেনে না। তন্ময়ের পুরো দেহটা অসাড় হয়ে আসছে। নিজের বুকের ভেতরে তীব্র যন্ত্রণা নিয়েও বোনের জন্য দুশ্চিন্তায় মাথা ভারী হয়ে আসে তার। তন্ময় সঙ্গে সঙ্গে তাসিনের ফোনে কল দেয়। তাসিন একটা মিটিংয়ে ছিল, তাই তন্ময়ের কলটা কেটে দিয়ে মেসেজ পাঠিয়ে রাখে, পরে কল ব্যাক করছে বলে। সঙ্গে সঙ্গে তন্ময় তাসিনকে মেসেজ করে। তন্ময়ের মেসেজ দেখে
তাসিন মিটিং বাতিল করে উঠে পড়ে। গাড়িতে উঠতে উঠতে তিহানের কাছে কল করে, বাড়িতে জানিয়ে দেয়। তিহান খবরটা শুনে তন্নির নাম্বারে কল দেয়। 2 বার রিং হওয়ার পরও তন্নি কল রিসিভ করে গুমড়ে কেঁদে ওঠে। এই সময় রাস্তায় জ্যাম হয় বলে তিহান বাইকে নিয়ে বেরিয়ে পড়ে। খুব কম সময়ে সবার আগে তিহান সেখানে পৌঁছে যায়। তিহানকে দেখা মাত্রই তিহানের বুকে ঝাঁপিয়ে পড়ে তন্নি হাউমাউ করে কাঁদে। তিহানের চোখ জোড়া টলমল করে ওঠে। তন্নিকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা তার জানা নেই। এই একটা বিষয়ে সান্ত্বনা কেউ কাউকে দিতেও পারে না। তাসিন পৌঁছানোর আগেই চৌধুরী বাড়ির সবাই তন্নিদের এখানে পৌঁছে যায়। তাসিন কিছুটা দূরে থাকায় তার আসতে একটু দেরি হয়ে যায়। গাড়ি থেকে নেমেই রোশনি দৌড়ে এসে তন্নিকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে। রোশনির চোখ বেয়ে অনর্গল পানি পড়ছে। তন্নি কেঁপে কেঁপে উঠছে। তাহমিনা চৌধুরী তন্নির চোখ মুছিয়ে দিয়ে বুকে টেনে নেন। আফিয়া তন্নির মাথায় হাত রাখে। বুকটা ফেটে যাচ্ছে তার। চোখের সামনে তন্ময়ের মুখটা ভেসে উঠছে। দূর দেশে একা থেকে কিভাবে সহ্য করছে মা হারানো ব্যথা। নিজের বলতে কেউ তো নেই সেখানে। আফিয়ার ভিতরটা দুমড়ে মুছড়ে যাচ্ছে। সব রাগ অভিমান একপাশে রেখে আফিয়া তন্ময়ের নাম্বারটা বোলাক ছাড়িয়ে ছাদে গিয়ে কল দিয়ে আধা ঘন্টার মতো তন্ময়ের সাথে কথা বলে। তন্ময়ের হাউমাউ করে কান্না আফিয়া সহ্য করতে পারে না। এই প্রথম তন্ময়কে এভাবে হাউমাউ করে কাঁদতে শুনেছে আফিয়া। এমনকি এই প্রথম কোনো পুরুষ মানুষকে এভাবে কাঁদতে দেখেছে সে। তন্ময়ের কান্নার পিঠে কিছু বলার মতো কথা খুঁজে পায় না আফিয়া। তারপরও তন্ময়কে বুঝ দেয় তন্নি ছোট মানুষ, ওর সাথে কথা বলতে বলে। তন্ময় এমন করে ভেঙে পড়লে তন্নিকে সামলাবে কে? এইগুলো তন্ময়কে বলে শান্ত করে। আফিয়া তন্ময়ের সাথে কথা শেষ করে তন্নির কাছে আসে। তন্নি আফিয়াকে জড়িয়ে ধরে কান্না করে। তন্নির মামা বাড়ি দূরে হওয়ার কারণে তাদের আসতে দুপুর হয়ে যায়। তন্ময় ইমার্জেন্সি টিকিট কাটার জন্য তাসিনের সাথে কথা বলে। এইদিকে সামনে কিছু দিনের মধ্যে তন্ময়ের এক্সাম। এই এক্সামটার পরেই তন্ময়ের পরিকল্পনা করেছিল একেবারে দেশে চলে আসার। এই এক্সামটা খুব গুরুত্বপূর্ণ একটা এক্সাম। আর তন্ময়ের আসতেও অনেকটা সময় লেগে যাবে। এতক্ষণ লাশ রাখা সমীচীন নয়। তাই এই সময় তাসিনই তন্ময়কে শান্ত করে। একেবারে এক্সামটা শেষ করে চলে আসতে বলে। কেননা তন্ময় ছাড়া তন্নির আপন বলতে কেউ নেই। তাসিনরা যতই তন্নিকে আগলে রাখুক না কেন, আর এত দূর থেকে আসা আবার মায়ের মুখটাও দেখতে না পাওয়া তন্ময়ের মামারা লাশ রাখতে নিষেধ করেছেন। তা না হলে তন্ময় তাসিনের সাথে কথা বলে আসার জন্য সবকিছু ঠিক করছিল। পরে সবাই একসাথে কথা বলে তন্ময়ের মামারা তন্ময়কে আসতে নিষেধ করে। তারা দ্রুত মায়াটি দিয়ে দেবেন। এইদিকে মৌসি লানাপ আর লুবনাকে তন্ময়ের কাছে পাঠিয়েছে। এই সময়ে দূর দেশে নিজেদের একটা মানুষ পাশে থাকা মানে বিশাল ব্যাপার। লানাপ লুবনা তন্ময়কে যথেষ্ট সামলিয়েছে। আসরের নামাজ পর জানাজায় নিয়ে যায়। তন্নির কান্নায় উপস্থিত প্রত্যেকটা মানুষ বুক ভেঙে কান্না আসে। রোশনি তন্নিকে দুহাতে ধরেও আটকে রাখতে পারে না। তিহানের মা আফিয়া সবাই মিলে তন্নিকে আগলে রাখে। তাহমিনা চৌধুরী বুকে জড়িয়ে রাখেন। তন্নি বারবার জ্ঞান হারায়। কবরস্থান থেকে মাগরিবের আগেই তাসিনরা ফিরে আসে। তিহান তাসিনের পাশে দাঁড়িয়ে আছে। তন্নির মুখের দিকে তাকালেই বুক ফেটে যাচ্ছে তার। তন্নি রোশনিকে জড়িয়ে ধরে বলে, আমার মা নেই রোশনি, আমি সহ্য করতে পারছি না। রাতেও আমার সাথে কত গল্প করলো আমার মা যে আর নেই, এটা আমি কিভাবে মানবো? আমি সহ্য করতে পারছি না মা, ও মা। তন্নির কথায় সবার চোখ থেকে অঝরে পানি ঝরে। তিহানের ইচ্ছে করছে সবাইকে উপেক্ষা করে তন্নিকে শক্ত করে জড়িয়ে ধরে বসে থাকুক। তারপরও তিহান সবাইকে উপেক্ষা করে তন্নির কাছে গিয়ে দাঁড়ায়। তাসিন এগিয়ে গিয়ে তন্নির মাথায় হাত রাখে। তন্নি যখন খুব ছোট তখন থেকেই তাসিন এই বাড়িতে যাতায়াত। নিজের ছোট বোনের মতো করেই তন্নিকে ভালোবেসে এসেছে। এখনো সবকিছুতে রোশনিদের যেমন চোখে দেখে ঠিক তেমনই তন্নিকেও দেখে। রোশনিদের জন্য একটা জিনিস কিনে নিয়ে আসলে তন্নির জন্যও নিয়ে আসে। এখনো সব দায়িত্ব তাসিন পালন করছে। দাপন কাপনের সবকিছু নিজের হাতে করলো। সকালে তাসিন আসতেই তন্নি তাসিনকে জড়িয়ে ধরে ভাইয়া বলে চিৎকার করে কেঁদে ওঠে। মেয়েটাকে বুঝ দেওয়ার মতো ভাষা আর কারোরই কেউ খুঁজে পায় না। আত্মীয়রা সবাই মাগরিবের পরপরই চলে যায়। শুধু তন্নির মামা মামানি রয়ে যায়। আর তাহমিনা চৌধুরী, রোশনি, আফিয়ার মৌসি তন্নির কাছে থেকে যায়। বাকিরা ফিরে যায়। তিহানের ইচ্ছে করছিল তন্নির পাশে থাকতে, কিন্তু সম্ভব নয়। তাই বাড়ির সবার সাথে তিহানও বাড়ি ফিরে যায়।
ভাগ্যক্রমে আফিয়াকে তন্ময় রুমে ঘুমাতে হয়। তন্ময় চলে যাওয়ার পর এই রুমটায় কেউ থাকেনি, কিন্তু তন্নি প্রতিদিন রুমটা ঝেড়ে গুছিয়ে রাখতো। আজ আফিয়ার মৌসি এই রুমটায় ঘুমাচ্ছে। আফিয়া যেদিকে তাকাচ্ছে সেদিকেই তন্ময়ের জিনিস। এমনিতেই মাথাটা ধরেছিল, আর তার সাথে এখন নিঃশ্বাস ভারী হয়ে আসছে। তন্নিদের 3টা রুম, 2টা রুমেই ব্লক হয়ে আছে। পরে তন্নি এই রুমটা খুলে দিয়ে মৌসিদের থাকতে বলে। আফিয়া কিছু আর বলে না, এই রুমেই ঘুমাতে চলে আসে। কিন্তু সারা রাতের মধ্যে দু চোখের পাতা এক হয় না। ফজরের আজানের আগেই উঠে পড়ে। মৌসির শেষ রাতের দিকে একটু চোখ বন্ধ হয়ে আসে। ঘুম থেকে ওঠে আজানের পর। আফিয়া ফজরের নামাজে বসে যাওয়ার পর মৌসির ঘুম ভাঙে। তারপর মৌসি উঠে নামাজে বসে। রোশনি টানা 4 দিন তন্নির সাথে থাকে। এর মাঝে তিয়ানের মা আর রোশনির মা সহ ভাগাভাগি করে থাকেন। তন্নির মামা পরের দিনে চলে যায়। তন্নির মামানি তন্নির কাছে থাকে। আর দিনের বেলায় প্রতিদিনই তিয়ান একবার করে আসে। তাজিন আর মৌসি প্রতিদিন সন্ধ্যার পর এসে ঘন্টাখানেক করে থাকে। তন্নির মামানি 10 দিন থাকার পর কিছুদিনের জন্য বাড়ি যেতে চায়। বাড়িতেও তার তেমন কেউ নেই। তন্নির মামা তন্ময়কে দেশে এসে বিয়ে করে নেওয়ার কথা বলেছেন, কিন্তু তন্ময় মাসখানেকের আগেই দেশে আসতে পারবে না। এতদিন তন্নির কাছেই বা কে থাকবে। তন্নির মামা তন্নিকে নিয়ে যেতে চায়, কিন্তু এই সময়ে বাড়ি ছেড়ে তন্নি যেতে চায় না। সামনে তার পরীক্ষা আছে, এই সময়ে গ্রামে গিয়ে থাকা সম্ভব নয়। সে একাই থাকতে পারবে বলে। কিন্তু তন্নিকে একা রাখা সম্ভব না। তন্নি বলে পাশে ফ্ল্যাটের আন্টির মেয়ে আছে, তাকে নিয়েই থাকতে পারবে। আর তন্ময় খুব শীঘ্রই চলে আসবে, সমস্যা হবে না। কিন্তু তাসিন তন্নিকে একা এখানে রাখতে পারবে না, যতই পাশের ফ্ল্যাটের আন্টির মেয়ে থাকুক না কেন। আর রোশনিও বিয়ে হয়ে গিয়েছে। মিশানো অল্প কিছুদিনের জন্য ছুটিতে এসেছে। তাসিন নিজেদের বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে, কিন্তু তন্নি যেতে চায় না। তিয়ানের সাথে কোনো সম্পর্ক না থাকলে তন্নি সেখানে গিয়ে থাকতো, কিন্তু এমন একটা সময় আসতে পারে যখন তাদের সম্পর্কের নাম কিছু মানুষ অন্যভাবে নিজেদের মতো করে ভেবে নিতে পারে। ভবিষ্যতের কথা ভেবে তন্নি নিজের বাড়িতেই থাকতে চায়। আর তন্নির মামানি মাঝে মাঝে আসবেন সেটা বলে। সেদিনের পর আফিয়া আর তন্ময়ের সাথে কথা বলেনি। তন্ময়ও নিজে থেকে কল করেনি। তিহান আর তন্নির সম্পর্কের কথা এই বাড়িতে বড়দের মধ্যে কেউ জানে না। আফিয়া মৌসির সাথে বসে এই বিষয়টা নিয়ে আলোচনা করে। তারপর মৌসিকে তন্ময়ের সাথে তন্নি আর তিহানের বিয়ের বিষয়ে কথা বলতে বলে, আর তাসিনকেও জানাতে বলে। মৌসি তন্ময়ের সাথে এই বিষয়ে কথা বলে। তন্ময়ের আপত্তি থাকার কোনো কারণ নেই। তন্ময়ের মতামত পাওয়ার পরই আফিয়া নিজে তিহানের মায়ের সঙ্গে কথা বলে। তন্নি এতই মিষ্টি একটা মেয়ে যে তাকে অপছন্দ করার প্রশ্নই ওঠে না। তিহানের মা আরও খুশি মনে নিজের তাগিদে বাড়ির কর্তাদের সাথে কথা বলে সেদিনে তন্ময়ের সাথে যোগাযোগ করেন। আহসানুল চৌধুরী তন্ময়ের সাথে কথা বলে বিয়ের কথাবার্তা পাকা করে ফেলেন। আফিয়া এই সময়ে নিজে থেকে বিষয়টা তুলে না ধরলে হয়তো তিয়ান এখনই নিজে থেকে এইভাবে ভাবতে পারতো না। এই পরিস্থিতিতে তন্নিকে সময় দিত, আর তন্নি না বলা পর্যন্ত বাড়িতেও জানাতো না। সবকিছু এত দ্রুত আফিয়ার জন্য সম্ভব হলো। তিয়ান আফিয়াকে কয়টা দিনের মধ্যে অসংখ্যবার ধন্যবাদ জানিয়েছে। এইদিকে আফিয়া তন্ময়কে নিশ্চিত হয়ে দূরদেশে থাকার জন্য এই বিষয়টা নিয়ে দ্রুত ভেবে বাড়ির সবাইকে জানায়। আর ফলাফলও ভালো আসে। 1 সপ্তাহের মধ্যে তিয়ান আর তন্নির ঘরোয়াভাবে বিয়ে হয়। তন্ময় আসলে অনুষ্ঠান করবে। তন্ময়ও নিশ্চিত হয়ে দূরদেশে থাকে। বোনকে নিয়ে আলাদা করে আর চিন্তা করতে হয় না তার। সবকিছুই ঠিকঠাকভাবে এগোচ্ছে। শুধু সর্বক্ষণ মায়ের জন্য পড়তে থাকে দুজনের ভিতর। তন্নি হুটহাট নিজের বাড়িতে চলে গিয়ে কান্না করে। মাকে এইভাবে হারিয়ে ফেলে দিকশূন্য হয়ে পড়েছে। কোনো কিছু তার ভালো লাগে না। সব জায়গায় মায়ের স্পর্শ খোঁজে, কিন্তু সেই স্পর্শ পাওয়া আদৌ সম্ভব না। মৌসি এই মাসেও আশানুরূপ কিছু পায় না। আস্তে আস্তে মন থেকে একদম দুর্বল হয়ে যাচ্ছে। তাসিন সবসময় মৌসিকে বোঝায়, সোজাসুজি বলে, তুমি ভেঙে পড়ো না, আমার তোমাকে প্রয়োজন। তুমি ঠিক থাকলে বেবি আমাদের হবে ইনশাল্লাহ। আর আল্লাহ না দিলে এখানে আমাদের কিছু করার নেই। আল্লাহর কাছে চাইবো আমরা। আর বেবির অনেক অপশন আছে, শুধু এই জন্য জীবন থমকে যায় না। মেন্টালি স্ট্রং থাকতে হবে। এত পাগল হইও না। তুমি আমার জীবনে থাকলে আমার আর কিছুর প্রয়োজন নেই, সব কোনোটাই নেই। আমার শুধু তোমার হাসি মুখ প্রয়োজন। তোমার মন খারাপ দেখলে আমার মুহূর্তগুলো মাটি হয়ে যায়। তাই তোমার দায়িত্ব থাকবে আমাকে ভালো রাখা, আমাকে হাসি মুখে দেখা। এর চেয়ে বড় দায়িত্ব তোমার আর কিছুই নেই। একটা বেবির চেয়ে তোমার মুখে হাসি দেখাটা আমার জন্য অনেক বেশি কিছু। এটা মনে রেখো, শুধু আমার জন্য আমার পৃথিবীটুকু মাতিয়ে হাসবা। আমার আর কিচ্ছু চাওয়ার নেই।
তাসিন মৌসিকে নিয়ে দেশের বাইরে গিয়েছে, সেখানেই ডক্টরের পরামর্শ নেবে। ডক্টর দুজনেরই টেস্ট দিয়েছেন। এতদিন মৌসি শুধু নিজের টেস্ট করিয়েছে, তেমন কোনো সমস্যা ধরা যায়নি। তবে আজ এই দূর দেশে এসে ভিন্ন এক সত্যের মুখোমুখি হলো তারা। আসলে সমস্যাটা মৌসির নয়, তাসিনের। তাসিন রিপোর্টটা দেখা মাত্রই তার মুখটা চুপসে যায়। তাসিনের চুপসানো মুখটা দেখে মৌসির মনের ভেতরটায় তোলপাড় সৃষ্টি হয়। মৌসি নর্মাল হয়ে ডক্টরের সাথে কথা বলে। তাসিন চুপ করে বসে থাকে। চেম্বার থেকে বেরিয়েও তাসিন চুপচাপ থাকে। এই মুহূর্তেই মৌসির ধৈর্য শক্তি যেন দ্বিগুণ হয়েছে। মৌসি তাসিনের দিকে তাকিয়ে বলে, এই আমার দিকে তাকাও, মুখটা কেন অমন অখাদ্য করে রেখেছো? অন্য সময় হলে তাসিন মৌসির এমন কথায় ভুরু কুঁচকে তাকাতো, কিন্তু আজ নির্লিপ্ত হয়ে চেয়ে রইল। মৌসি তাসিনের সামনে এসে দাঁড়িয়ে আবার বলে, কি এমন হয়েছে যে কথা বলছো না? ডক্টর তো বললেন এটা বড় কোনো সমস্যা নয়, মেডিসিন নিলে ঠিক হয়ে যাবে। তাসিন তবুও কিছু বলে না, সোজা রুমে চলে আসে। দুদিন পর ডক্টর থেকে আরো কিছু পরামর্শ নিয়ে দেশে ফিরে আসে। মৌসি আর আগের মতো ভেঙে পড়ে না, যথেষ্ট ধৈর্য নিয়ে চলে আর তাসিনের মনোবল বাড়ানোর চেষ্টায় থাকে। একদিন রাতে তাসিন বিষণ্ণ মনে বাড়ি ফিরে ফ্রেশ না হয়ে শুয়ে পড়ে। মৌসি রুমে এসে তাসিনের এই অবস্থা দেখে বুঝে যায় তার কি হয়েছে। তাসিন উপর হয়ে শুয়ে থাকে। মৌসি তাসিনকে একপাশে ফিরিয়ে নিজে তাসিনের হাতের ওপর মাথা রেখে তাসিনের কোল ঘেঁষে শুয়ে পড়ে বলে, আমি কি মারা গিয়েছি? তাসিন এবার চোখ তুলে তাকায়, ভুরু কুঁচকে বলে, কোন ধরনের কথা এইগুলা? তাহলে এমন শোক পালন কেন করছো? তাসিন সিলিং এর দিকে তাকিয়ে মলিন মুখে বলে, তোমাকে মা হওয়ার স্বাদ থেকে আমি বঞ্চিত করছি মৌসি, এটা আমি মানতে পারছি না। এই জন্য তুমি এমন করে থাকবা? তো কি করবো আমি বলো? এতদিন যা করতে তাই করবা, শুধু ভালোবাসবা আমাকে। আমি মজা করছি না মৌসি। মৌসি এবার তাসিনের বুকে হাত রেখে মুখটা উঁচু করে তাসিনের দিকে তাকিয়ে বলে, তুমি ভেঙে পড়লে আমাকে আশ্বাস দিবে কে? সমস্যাটা তো তোমার নয়, তুমি নর্মাল থাকো, আশ্বাস দেওয়ার প্রয়োজন পড়বে না। এতদিনে আমাকে কি ধরে আশ্বাস দিতে তুমি? আমাকে দুর্বল ভেবে দয়া দেখাতে? কি বলো এগুলো? তুমি যা করেছো তাই বলছি, আমার তো মনে হচ্ছে দয়া দেখাতে। তাসিন এবার উঠে বসে। মৌসি উঠে তাসিনের মুখোমুখি বসে, দু হাতে তাসিনের মুখটা ধরে বলে, সমস্যা হলে আমাদের দুজনেরই সমস্যা। এইটা নিয়ে দ্বিতীয়বার মন খারাপ করতে দেখলে আমি বেড শেয়ার করবো না বলে দিলাম। দরকার হয় আফিয়া আপুর রুমে গিয়ে থাকবো। রাগ করে মৌসি উঠে যাচ্ছিল। তাসিন মৌসির হাত ধরে টেনে শক্ত করে জড়িয়ে ধরে। মনে অবস্থাটা কিভাবে বোঝাবে মৌসিকে সেটা সে জানে না। এতদিন মৌসিকে বুঝিয়ে এসেছে, আর আজ মৌসি তাসিনের জায়গায় এসে তাসিনের দেওয়া বুঝগুলোই তাসিনকে বলছে। তাসিন একমাত্র আল্লাহর ওপরেই ভরসা করে আছে। মৌসি দুহাতে তাসিনের গলা জড়িয়ে বসে থাকে।